আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও আমরা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামের মেইন টপিকস হচ্ছে ফাউন্ডেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। বিগত দিনে আপনারা সয়েল টেস্ট বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, সেটা চাইলে যারা দেখেননি এখনও তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন। পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি আমাদের ইউটিউব চ্যানেল, এবং ইঞ্জিনিয়ার নুরুজ্জামান নামেও ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে গিয়ে আপনারা বিস্তারিত জেনে আসতে পারেন। এখন আমরা শুরু করব যে আমরা বিগত দিনে যে সয়েল টেস্ট সম্পর্কে ধারণা দিয়েছিলাম সে অনুযায়ী একটা পাঁচতলা ভবনের সয়েল টেস্ট রিপোর্ট আমাদের হাতে আছে। তো এখানে আমি আপনাদেরকে দেখাবো, এই বিষয়টা নিয়েই মূলত গুরুত্বপূর্ণ আলোচনা করব। সাথে আছে মোহাম্মদ নোমান, তিনি আমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এই বিষয়ে আমার সাথে। তো যে নোমান, আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলুন, তারপর আমরা শুরু করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মাটি পরীক্ষার পরে যে ফাউন্ডেশন বা হচ্ছে মাটি পরীক্ষার পরে মাটির ধরনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন দেখা দেয়। আসলে কখন কোন ফাউন্ডেশনটা ইউজ করা উচিত, আসলে আজকে আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করব যে আসলে কত প্রকারের ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশনগুলো কীরকম। মিস্টার নোমান, আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করব, কিছু অ্যান্সার দেবেন বা আপনিও আমাকে কিছু কোশ্চেন করতে পারেন। প্রথমত কোশ্চেনটা হবে মূলত ফাউন্ডেশনটা কি? আচ্ছা, ফাউন্ডেশনটা হচ্ছে বুনিয়াদ, বাংলায় আচ্ছা। হচ্ছে বুনিয়াদ। আপনি যে কোনো কনস্ট্রাকশন করতে যান, তো সেক্ষেত্রে আপনি আপনার উপর যে আরোপিত লোড আসবে সেটাকে আপনার হচ্ছে সুন্দরভাবে একটা জায়গায় দেয়াটাই হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন, আচ্ছা। আসলে মাটির উপরে লোডটাকে সরিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মূল ফাউন্ডেশনের। তো আমি main আর theme। একটু অ্যাড করি এর সাথে। হ্যাঁ, যেমন হচ্ছে ফাউন্ডেশনটা মূলত একটা ভবন, আমরা যদি ভবন নির্মাণ করি, সে ভবনটা কোথায় কিভাবে বসবে, তার যে লোড আছে সেই লোডটা কোন জায়গায় রাখবো বা কিভাবে রাখলে ওই পুরো ভবনটা সে বহন করতে পারবে, বা বাহির থেকে যে লোডগুলো আছে এগুলো বহন করতে পারবে, সেজন্য নির্দিষ্ট এরিয়া জুড়ে আমরা যে একটা ফাউন্ডেশনের মতো করি বা ভিত্তি যেটাকে বলে, কনক্রিটের যে ভিত্তি করি, বা এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন আর একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। জাস্ট আমি যদি বলি, যেমন এইখানে এই যে জিনিসটা দাঁড়িয়ে থাকার জন্য যতটুকু নিচের যে এরিয়াটা কাভার করার প্রয়োজন বা হচ্ছে নিচের এরিয়াটা যে দেওয়া হয়েছে, এটাই মূলত ভিত্তি বা ফাউন্ডেশন বলা হয়। কারণ হচ্ছে আমি ফাউন্ডেশন করতে গেলে আমাকে প্রথমত আমার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার এই জিনিসটাকে দাঁড় করে রাখতে হবে। এখন আমি এমনভাবে তৈরি করলাম যে এর দাঁড় হচ্ছে না, তাহলে তো ভাই হলো না। এখন বিল্ডিং যখন আমরা কনস্ট্রাকশন করি তখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফাউন্ডেশন। আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত মানে হচ্ছে আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ কম। এখন আপনার যদি ফাউন্ডেশন খারাপ হয়ে থাকে, আপনার ভূমিকম্প আসলে আপনার ফেল করতে পারে। আমরা রিসেন্ট দেখেছি ডেমরাতে একটা বিল্ডিং এর কি হয়েছিল, কাত হয়ে গেছে। হ্যাঁ, কাত হয়ে গেছে, এরকম হতে পারে। হ্যাঁ অবশ্যই হতে পারে। এটা আসলে ফাউন্ডেশন আপনার যত ভালো হবে বিল্ডিং এর স্থায়িত্ব, বিল্ডিং এর হচ্ছে কনস্ট্রাকশনের জন্য তত ভালো। তো এই যে ফেলিয়ার হয় বা ক্রাশ হয় অথবা ধসে পড়ে, এই ব্যাপারে আপনি আসলে এই ব্যাপারে দায়ী কে, বা এই ব্যাপারে কোন বিষয়টা সতর্ক থাকা দরকার, বা কার উপরে নির্ভরশীল হব আমরা? একটা বিল্ডিং যখন ফেল করে, ঠিক আছে, তখন কিন্তু একজনকে দায়ী দিতে পারবো না আমি। এটা বিভিন্ন কারণে ফেল করতে পারে এবং বিভিন্ন জন দায়ী থাকতে পারে। প্রথমত যদি আমি বলি যে আমরা যখন বিল্ডিংগুলো কনস্ট্রাকশন করি, কনস্ট্রাকশনের পূর্বে যদি আমরা যদি একদমই প্রথমে বলি, সেটা হচ্ছে যে সয়েল টেস্ট যে রিপোর্টটা দিচ্ছে সেও এখানে দায়ী থাকবে, যে ইঞ্জিনিয়ার এখানে ডিজাইন করতেছে সেও দায়ী থাকবে, এবং হচ্ছে আমরা যে কনস্ট্রাকশনটা করতেছি সেই কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস বা হচ্ছে কনস্ট্রাকশনের যারা দায়িত্বে থাকতেছে তারও দায়ী থাকতেছে। ওভারঅল সবাই দায়ী। এই মাটির যে ব্যারিং ক্যাপাসিটি, লোড ক্যাপাসিটি, নিরাপদ ভারবহন ক্ষমতা আর কি। নিরাপদ ভারবহন ক্ষমতা, যখন মাটির লোড ঠিক আছে, মাটি সঠিক পরিমাণে লোড নিতে পারছে, যা আসতেছে আমার, তো আমরা শ্যালো ফাউন্ডেশন দিয়ে দিতেছি। যেমন এখানে যে মাটিটা আছে, এই হচ্ছে ফর এক্সাম্পল 2500 কেজি পার স্কোয়ার ফিট সে নিতে পারতেছে,
আর আমার ভবনের যেটা লোড আসছে এই অনুযায়ী যদি এই শ্যালো ফাউন্ডেশন দিয়ে কভার করা যায় তখন আমরা শ্যালো ফাউন্ডেশন শ্যালো দেব। ফাউন্ডেশন আমরা আর suggest যদি করব। দেখা যায় যে ওই লোড মাটির লোড ও হচ্ছে এই ভবনের লোড ও কভার করতে পারবে না, তখন আমরা ডিপ ডিপ ফাউন্ডেশনের ফাউন্ডেশনের দিকে দিকে যাব। যাই। হ্যাঁ, এটাই তো আসলে বিষয়। এই শ্যালো ফাউন্ডেশন এবং ডিপ ফাউন্ডেশনে যদি যাইতে চাই, অবশ্যই সেটা হচ্ছে একদম ডিজাইনারকে দিয়ে সুন্দরভাবে ডিজাইন করে নিতে হবে, এবং সে যখন ডিজাইন করবে, ডিজাইন করার পরেই কিন্তু লোডটাও ধরতে পারবে যে আসলে আমার বিল্ডিং এর কতটুকু লোড আসতেছে, এই হ্যাঁ, লোডটা আমার এইখানে ক্যাপাবিলিটি বা হচ্ছে এখানে নিবে কিনা। এখন এইটা যদি নেয় তাহলে হচ্ছে আমার হচ্ছে, যদি আমাদের হচ্ছে শ্যালো ফাউন্ডেশনেই যদি আপনার হচ্ছে ক্যাপাসিটি নিয়ে থাকে তাহলে শ্যালো ফাউন্ডেশন, আর যদি না নেয় সেক্ষেত্রে হচ্ছে ডিপ ফাউন্ডেশনে চলে যেতে হবে। এখন আরেকটা বিষয় আমি আসি। আমি তো মোটামুটি অনেকের সাথে কথাবার্তা হয় মাঝে মাঝে প্রায়। তো মূলত এই যে আপনি ডিজাইনের কথা বললেন, ডিজাইন একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করতে হবে। আসলে 99% মানুষ ডিজাইন হিসেবে জানে যে একটা ভবনের আর কি দেখতে কেমন, এটাকে ডিজাইন হিসেবে জানে। কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় ডিজাইনটা মূলত লোড ক্যালকুলেশনটাকে বোঝায়। প্রথম প্রাথমিক পর্যায়ে হচ্ছে আপনার স্ট্রাকচার মেনটেন করতে হবে ঠিকভাবে, যথাযথভাবে, নিয়ম মাফিক, যেমন বিএনবিসি কোড মেনটেন করে করতে হবে আমরা যেভাবে করি ডিজাইনগুলো। এরপরে হচ্ছে পরবর্তীতে হচ্ছে এটাকে সৌন্দর্যের জন্য অবশ্যই একজন আর্কিটেক্ট প্রয়োজন আছে। অবশ্যই আর্কিটেক্টের প্রয়োজন আছে, এবং হচ্ছে ফ্লোর প্ল্যান তারা আমাদের থেকে ভালো প্রোভাইড করতে হবে, এটা অবশ্যই। ঠিক আছে, এরপর হচ্ছে 3D যেগুলো আছে তারা অনেক ভালো প্রোভাইড করতে পারে। হ্যাঁ, অবশ্যই তাদের তারা একটা এটা তো idea তাদের থাকে। কাছে, প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা কাজ আছে। যেমন এখানে স্ট্রাকচার ডিজাইনারের কাছে তিনি স্ট্রাকচার বিষয়টা দেখবে, এবার আর্কিটেক্ট নান্দনিকতার বিষয়টা একজন আর্কিটেক্ট ডিজাইনার দেখবে, যেমন আমাদের ফার্মে রয়েছে। এবার এরপরে হচ্ছে যে প্লাম্বিং যে বিষয়টা, এইটা যদি আমরা করি তখন হচ্ছে আনপ্রফেশনাল হবে। তখন হচ্ছে প্লাম্বিং যে ডিজাইনার আছে, প্লাম্বিং ইঞ্জিনিয়ার আছে, উনি এই কাজটা খুব সুন্দরভাবে করবে। এরপর আসলে বিষয়টা হচ্ছে যে ইলেকট্রিক্যাল সমন্বয়। যে বিষয়টা আছে, হ্যাঁ, আসলে ইলেকট্রিক্যাল এইখানে বিষয়টা হচ্ছে যে সমন্বয়, সবার সঙ্গে সমন্বয় করে কাজটা করতে হবে। হ্যাঁ। আসলে তারপর আরেকটা প্রশ্নে আসি আমি। এখন দেখা যায় যে এইখানে যে 5 তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, এখানে দর্শকরা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে 2 ধরনের পাইল দেওয়া আছে। একটা হচ্ছে প্রিকাস্ট পাইল আর একটা হচ্ছে ডেপথ পাইল। যেটা প্রিকাস্ট পাইল আগে করে তারপরে ওখানে মেশিনের মাধ্যমে বসানো হয়, আর কাস্টিং চিটো পাইল যেটা ওখানে বোরিং করে তারপরে ঢোকানো হয়। আচ্ছা, বা এই ক্ষেত্রে আমি একবার সাধারণ কোশ্চেন করতেছি, যারা দর্শকরা যেভাবে করে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যারা ইঞ্জিনিয়াররা আছি, এক্ষেত্রে কি ক্লায়েন্টদেরকে তাদেরকে খরচের দিক থেকে অনেকে মনে করে যে পাইল দিলে খরচ অনেক বেশি হয়, এক্ষেত্রে কি আমরা কি তাদেরকে খরচের দিক থেকে সাশ্রয় করতে পারি কিনা? আসলে প্রথমত কিন্তু অবশ্যই নিরাপদ থাকতে হবে। প্রথমেই যদি বলি, ঠিক আছে, আমাদের ফাউন্ডেশন কিন্তু 2 ধরনের। হ্যাঁ, আপনি যে 2টা বলছেন পুরোটাই হচ্ছে কি ডিপ ফাউন্ডেশন। এখন আমরা যে শুনে আলোচনা করি, যেহেতু এখানে আসছে এটা। আসলে ডিপ ফাউন্ডেশন বা গভীর ফাউন্ডেশন, সবসময় ইঞ্জিনিয়াররা চিন্তা করে যে অগভীর ফাউন্ডেশনের ভিতরে বিল্ডিংটা করা যায় কিনা, হ্যাঁ, মাটিটা ভারবহন করতে পারে কিনা। যদি করতে পারে করতে পারে তাহলে হচ্ছে অগভীরেই করার চেষ্টা করে। হ্যাঁ, এখন আমার মাটি ভারবহন নিতে পাবে না, সেই ক্ষেত্রে আমাকে গভীর ফাউন্ডেশনে যেতে হবে। যেতে হবে। হ্যাঁ, এখন গভীর ফাউন্ডেশনে যাওয়ার পরে এই যে আপনি বলেন যে খরচের বিষয়টা আসলে টোটালি ডিপেন্ড করে যে এলাকা, ঠিক আছে, পরিবেশ এবং হচ্ছে ওইখানে জায়গা, এর উপর এর ডিপেন্ড উপর ডিপেন্ড করে। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা কাস্টিং সিটির দিকে যাচ্ছি, এই কাস্টিং সিরুপালটা আসলে হচ্ছে ম্যাক্সিমাম আসলে প্রোভাইড করে, কারণ হচ্ছে আমরা সহজলভ্যভাবে পাই হ্যাঁ, এটা এবং সহজলভ্য। সহজে কনস্ট্রাকশনটা করতে পারি। করতে পারে, হ্যাঁ। খরচও এর ভিতরে- মেবি ওর থেকে একটু কম। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে প্রিকাস্টের থেকে কাস্টিং সিটুতে খরচটা কম হয়, আর ড্রাইভ করতে গেলে প্রিকাস্ট ভেঙে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ। সেই ক্ষেত্রে কাস্টিং সিটু পাইল যেহেতু আমরা গভীরতা করে ওইখানে জালি দিয়ে আমরা ঢালাই দিতেছি, আর সেক্ষেত্রে এই জিনিসটা থাকে না। এখানে থাকে না। দুটারই ভিতরে অনেক ধরনের সুবিধা অসুবিধা রয়েছে। তবে আমরা ম্যাক্সিমাম যদি বলা হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম গুলোই দেখা গেছে কাস্টিং সিটু পাইল ব্যবহার হচ্ছে এবং খরচের দিক থেকে অনেকটা সাশ্রয় হচ্ছে। তাহলে মাটিটা স্টেবিলাইজ করে হ্যাঁ, মাটিটাকে সুন্দরভাবে কম্প্যাকশন বা আদার্স যে কোনো কিছু ভাবে হ্যাঁ, করে যদি শ্যালো ফাউন্ডেশনে মুভ করানো মুভ যায়, করানো যায়। অবশ্যই ডিজাইন ইঞ্জিনিয়ার চেষ্টা করে যে সেটাকে শ্যালো ফাউন্ডেশন ফাউন্ডেশনে নিয়ে বা আসতে পারে। অগভীর ফাউন্ডেশনে নিয়ে আসার জন্য। যেমন এইটার রিপোর্টটা তো আসছে এখন, এই যে এই বইটা যে রিপোর্টটা আসছে, এটার রিপোর্টটা তো আসছে এখন বর্তমানে মাটির কোয়ালিটির উপরই। তো এখন এই মাটিটাকে যদি আমি আর একটু এস্টাবলিশ করি তখন হচ্ছে এটা অন্য কেস দাঁড়াতে পারে। তখন হচ্ছে
শ্যালো ফাউন্ডেশনও কভার করতে পারে। হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, অবশ্যই। যদি এটাকে আমি জানি যে এটার এই ট্রিটমেন্ট করলে এই মাটিটা অবশ্যই সে শক্ত মাটিটাকে হবে। ট্রিটমেন্ট করতে হবে এবং হচ্ছে প্রপারলি দেখতে হবে যে লোডটা নিচ্ছে কিনা। এখন যদি লোড না নেয় সেক্ষেত্রে আমাকে ডিপে যেতে হবে, আর যদি নেয় সেক্ষেত্রে আমি শ্যালোতে ইউজ করব। হ্যাঁ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা ফাউন্ডেশন বিষয়ে বিস্তারিত আলোচনা শুনলেন। তো এখান থেকে আপনারা কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন, অথবা আপনাদের যারা ভবন নির্মাণ করবেন তারা অবশ্যই সতর্ক হবেন আপনাদের ভবন কিভাবে নির্মাণ করতেছেন, সঠিক ওয়েতে হচ্ছে কিনা, ইঞ্জিনিয়ার সঠিকভাবে পরামর্শ দিচ্ছে কিনা। অবশ্যই ভালো দক্ষ কনসালটেন্সি এবং দক্ষ প্রকৌশলীর কাছে গিয়ে আপনার ভবনটি নির্মাণ করবেন, যাতে আপনার ভবনের স্থায়িত্বে সুদীর্ঘ হয় এবং দেখতেও নান্দনিক হয়। সব বিষয়ে পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল পর্যন্ত সব জায়গায় সার্ভিস দিয়ে আসছে। আপনিও চাইলে আপনাদের স্বপ্নের ভবনটি পিডি কনস্ট্রাকশন কনসালটেন্সির আদলে করিয়ে নিতে পারেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া বাজার সংলগ্ন, আড়ংয়ের ঠিক অপোজিটে, বাসা নাম্বার 31, রোড নাম্বার 10, এল ব্লক। তো কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আল্লাহ হাফেজ।